আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলোচনায় আজকে আমাদের অতিথি হিসেবে আছেন। আসলেই কি সমঝোতা হয়ে গেছে আওয়ামী লীগ বিএনপির মধ্যে? দেশের রাজনৈতিক দৃশ্যপটে এখন এই প্রশ্নটি সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে। নির্বাচনের পর থেকে হুট করেই যেন ভোল পাল্টাতে শুরু করেছে রাজনীতির মাঠ। যেই আওয়ামী লীগের কার্যক্রমকে গত বছর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছিল, সেই দলের নেতাকর্মীরাই এখন প্রকাশ্যে আসতে শুরু করেছেন। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা এবং উপজেলায় দলটির তালাবদ্ধ কার্যালয়গুলো একে একে খুলতে শুরু করেছে। পঞ্চগড় থেকে শুরু করে চাঁদপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বরগুনা, পটুয়াখালী, এমনকি খোদ রাজধানীর বুকেও দেখা যাচ্ছে তাদের সগর্ব তৎপরতা। নির্বাচনের পরপরই এই যে ঝটিকা মিছিল, কার্যালয় দখল এবং রাজনৈতিক অঙ্গনে নিজেদের অস্তিত্ব প্রমাণের মরিয়া চেষ্টা, এর পেছনে কি কেবলই কর্মীদের আবেগ, নাকি পর্দার আড়ালে রচিত হয়েছে রাজনীতির নতুন কোনো চিত্রনাট্য? রাজনীতির মাঠে কোনো কিছুই বিনা কারণে বা শূন্য থেকে ঘটে না। নির্বাচনের আগে থেকেই মাঠে কান পাতলে শোনা যাচ্ছিল যে ভোটের মাঠে নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে বিএনপি ও জামায়াতের অনেক প্রভাবশালী নেতা স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের জনপ্রিয়তা এবং কোণঠাসা নেতাদের সাথে গোপনে যোগাযোগ বাড়িয়েছিল। হিসাবটা ছিল খুব সোজা, ভোটের মাঠে প্রচ্ছন্ন সমর্থন দাও, নির্বাচনের পর দলীয় কার্যালয় খুলতে বা রাজনীতিতে ফিরতে খুব একটা বাধা দেওয়া হবে না। পঞ্চগড়ে চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের তালা খোলার সময় স্বয়ং সদর উপজেলা বিএনপির সভাপতির উপস্থিতির যে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে, তা কোনো বিচ্ছিন্ন ভুল বা কাকতালীয় ঘটনা নয়। এটি মূলত তৃণমূল পর্যায়ে গড়ে ওঠা সেই অঘোষিত রাজনৈতিক সমঝোতারই একটি দৃশ্যমান রূপ। যদিও তীব্র সমালোচনার মুখে পড়ে সেই বিএনপি নেতা দাবি করেছেন যে তিনি জানতেন না ওটা আওয়ামী লীগের অফিস, কিন্তু রাজনীতির সচেতন দর্শকরা এই না জানার পেছনের আসল সত্যটা খুব ভালো করেই জানেন। এখন রাজনীতির ময়দানে সবচেয়ে বড় এবং চমকপ্রদ প্রশ্ন হল, ১.৫ দশকের চরম বৈরী সম্পর্ক এবং গুম খুনের রাজনীতির ইতিহাস ভুলে বিএনপি কেন আওয়ামী লীগের প্রতি এতটা নমনীয় হবে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর পেছনে কাজ করছে অত্যন্ত সুদূরপ্রসারী এবং কৌশলী এক রাজনৈতিক হিসাব নিকাশ। অন্তর্বর্তী সরকারের বিদায়ের পর নতুন সরকার হিসেবে বিএনপি এখন রাষ্ট্র ক্ষমতায়। এই মুহূর্তে রাজপথে তাদের প্রধান ডানপন্থী মিত্র এবং একই সঙ্গে তীব্র প্রতিযোগী হয়ে উঠেছে জামায়াতে ইসলামী ও তাদের জোট। বিশ্লেষকরা মনে করছেন, রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ যদি একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়, তবে বিরোধী শিবিরের পুরো মাঠ ফাঁকা পেয়ে তা দখল করে নেবে জামায়াত জোট। তখন সরকারকে যখন তখন চাপে ফেলা বা ব্ল্যাকমেইল করার একচেটিয়া ক্ষমতা চলে যাবে তাদের হাতে। কিন্তু রাজনীতির মাঠে যদি একটি কোণঠাসা অথচ দৃশ্যমান আওয়ামী লীগ টিকে থাকে, তবে জামায়াত চাইলেও সরকারের বিরুদ্ধে খুব একটা ঝামেলা বা একক আধিপত্য বিস্তার করতে পারবে না। ক্ষমতার এই নিখুঁত ভারসাম্য বজায় রাখতে এবং জামায়াতের ক্রমবর্ধমান প্রভাবকে রুখে দিতেই বিএনপি চাইছে আওয়ামী লীগ তাদের পাশে বা মাঠে থাকুক। এই চেক অ্যান্ড ব্যালেন্সের সমীকরণেই মূলত আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে এক অলিখিত সমঝোতার শক্তিশালী বাতাবরণ তৈরি হয়েছে। অন্যদিকে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে থাকা আওয়ামী লীগও বসে নেই। ২০২৪ সালের আগস্টে গণ অভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে থাকা দলটির নেতাকর্মীরা শুধু একটি সুযোগের অপেক্ষায় ছিলেন। দলটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিমের কথাতেই তাদের বর্তমান রণকৌশলের প্রমাণ মেলে। তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে জানিয়েছেন, দলীয় কার্যালয়গুলো যেহেতু রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বাজেয়াপ্ত করেনি, তাই সেখানে যেতে কর্মীদের কোনো বাধা নেই। শুধু তাই নয়, দলীয় সূত্রগুলো নিশ্চিত করছে যে ভারতে অবস্থানরত দলীয় প্রধান শেখ হাসিনা বিভিন্ন এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে নিয়মিত তৃণমূল নেতাদের সাথে যোগাযোগ রাখছেন। তারই সরাসরি নির্দেশে সারা দেশে যার যেখানে সম্ভব সেখানে দলীয় কার্যালয়ে যাওয়ার এবং নিজেদের উপস্থিতি জানান দেওয়ার এই মরিয়া চেষ্টা চলছে। নির্বাচনের আগে সামাজিক মাধ্যমে তাদের নো ভোট প্রচারণার পর এখন তারা বুঝতে পেরেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সেই কঠোরতা এখন আর নেই। নির্বাচিত নতুন সরকার রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে তাদের উপর আগের মতো খড়গহস্ত হবে না। এই বিশ্বাস থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আকম জামাল উদ্দিনের মতো নেতারা ধানমন্ডি ৩২ নম্বরে যাওয়ার সাহস দেখাচ্ছেন এবং কর্মীরা বঙ্গবন্ধু এভিনিউয়ের দিকে পা বাড়াচ্ছেন।
তবে এই সমঝোতা বা কার্যালয় খোলার প্রক্রিয়া যে একেবারে মসৃণ আর বাধাহীন তা কিন্তু নয়। ওপরতলার বা প্রভাবশালী নেতাদের মধ্যে এক ধরনের বোঝাপড়া তৈরি হলেও মাঠের বাস্তবতা অনেক জায়গাতেই বেশ উত্তপ্ত। অনেক এলাকাতেই বিএনপির যে অংশটি এই সমঝোতার বাইরে বা সুবিধা বঞ্চিত রয়ে গেছে, তারা আওয়ামী লীগের এই প্রত্যাবর্তনে তীব্র বাধা দিচ্ছে। গত বৃহস্পতিবার ময়মনসিংহের তারাকান্দায় দলটির কার্যালয় খোলার পরপরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা যেভাবে বিক্ষোভ করে কার্যালয়ের ভেতরে গাড়ির টায়ারে আগুন জ্বালিয়ে দিয়েছে, তা প্রমাণ করে যে সাধারণ ছাত্র জনতা এবং মাঠ পর্যায়ের অনেক কর্মী এখনো এই সমঝোতা মেনে নিতে প্রস্তুত নয়। বঙ্গবন্ধু এভিনিউতে বা ধানমন্ডিতে সভানেত্রীর কার্যালয়ের সামনে যখন আওয়ামী লীগের কর্মীরা জাতীয় পতাকা হাতে স্লোগান দিচ্ছেন, তখন একদল মানুষ এর তীব্র প্রতিবাদও জানাচ্ছেন। অর্থাৎ দলটির ফিরে আসার এই চেষ্টার পথে পদে পদে বাধা রয়েছে ঠিকই, তবে সেই বাধা পেরোনোর জন্য প্রশাসনের নীরবতা এবং উপর মহলের যে প্রচ্ছন্ন সম্মতি তারা পাচ্ছে, সেটাই তাদের মূল সাহসের জায়গা। সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমান এবং রাজনৈতিক বিশ্লেষক জুবাইদা নাসরিনের মতো বিজ্ঞজনেরা মনে করছেন, একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর রাজনৈতিক স্থিতিশীলতাই তাদের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায়। দেশের অন্যতম বৃহৎ একটি রাজনৈতিক দলকে দীর্ঘকাল নিষিদ্ধ করে রাখা কিংবা তাদের লাখ লাখ কর্মীকে মাঠের বাইরে রেখে টেকসই স্থিতিশীলতা আনা সম্ভব নয়। গত সরকার তাদের নিষিদ্ধ করে নির্বাচনে অংশ নিতে দেয়নি ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে দলটি আজীবন নিষিদ্ধ থাকবে। বিএনপি খুব ভালো করেই সেই বাস্তবতাটা অনুধাবন করতে পেরেছে। তাই হাসনাত আব্দুল্লাহ বা সার্জিস আলমরা যতই হতাশা প্রকাশ করুক না কেন, যতই বলুক, সেই পুরনো রাজনীতি নির্জলা বাস্তবতা হলো রাজনীতি তার নিজস্ব গতিতেই চলে। আবেগ আর অভ্যুত্থানের স্লোগান দিয়ে হয়তো ফ্যাসিবাদের পতন ঘটানো যায়, কিন্তু রাষ্ট্র চালাতে গেলে প্রয়োজন হয় হিসেবি চালের। আর সেই হিসেবের খাতাতেই জামায়াতকে ঠেকাতে এবং নিজেদের রাজনৈতিক জমি নিরঙ্কুশ রাখতে আওয়ামী লীগের সাথে বিএনপির এই ভাই ভাই সমঝোতা এখন আর কোনো গোপন বিষয় নয়, বরং দিনের আলোর মতো স্পষ্ট এক রাজনৈতিক বাস্তবতা। এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। হাসনাত আব্দুল্লাহকে ট্যাগ করে হঠাৎ নাসির উদ্দিন পাটোয়ারির আক্ষেপ, হাসনাত কই, লীগ তো দোকান খোলা শুরু করছে। উত্তরে হাসনাত আব্দুল্লাহর কণ্ঠে রীতিমতো যেন হতাশা শোনা গেল। বললেন, সবকিছুই সমঝোতা। ওদিকে আবার সার্জিস আলম বলে উঠলেন, সেই পুরনো রাজনীতি, অর্থাৎ দিন যাচ্ছে, আওয়ামী লীগ বের হচ্ছে প্রকাশ্যে। বিএনপির সাথে সমঝোতা করেই এমন সাহস পাচ্ছে আওয়ামী লীগ, এমন অভিযোগে হতাশা ঝরে পড়ছে হাসনাত সার্জিসদের কণ্ঠে। ভারতের আশ্রয়ে থাকা শেখ হাসিনার সাথে গোপনে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমন খবরে সয়লাব সোশ্যাল মিডিয়া। যেসব খবরে বলা হচ্ছে পুতিন শুধু হাসিনার সাথে দেখাই করেননি, বরং পুতিন নাকি হাসিনাকে রাশিয়াতে আশ্রয়ও দিতে প্রস্তুত। আসলেই কি এমন ঘটনা আদৌ ঘটেছে, নাকি এটা নিয়ে চলছে আরেক ধরনের রাজনীতি? বলা হচ্ছে ভারত সফরকালে মোদি পুতিনকে যে খাতিরটা করেছেন, গত 100 বছরে ভারত কাউকে সেটা করেনি, না ট্রাম্প বা অন্য কেউ। রাশিয়া প্রশ্নে প্রচন্ড চাপে থাকা ভারত যেন ট্রাম্পকে চোখে আঙুল দিয়ে বুঝিয়েই দিল, রাশিয়া ভারত প্রেম আগে, পরে বাকি দুনিয়া। পুতিন এমন সময় ভারতে আসলেন যখন সারা দুনিয়া ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে মরিয়া। পুতিনের সাথে দর কষাকষি করছে পশ্চিম, কিন্তু পুতিন সেদিকে থোড়াই কেয়ার করে পা রাখলেন ভারতে। ঘোষণা করলেন ইউক্রেনের দনবাস তিনি দখল করবেনই। এসব ঘটনার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে পুতিন হাসিনার বৈঠকের খবর। একে তো পুতিন হাসিনা পুরনো মিত্র, তার উপর দেশটা ভারত। আওয়ামী লীগের বাংলাদেশ, ভারত, রাশিয়া 71 প্রশ্নে এই 3 দেশ যেন 3 ভাই। হাসিনাকে নিয়ে ভারত দিন কয়েক আগেও দোটানায় থাকলেও সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বললেন, শেখ হাসিনার যতদিন ইচ্ছে ততদিন তিনি ভারতে থাকবেন। অর্থাৎ শেখ হাসিনার প্রতি ভারত
আর কোনো রাগঢাক রাখছে না। মানে হলো ইউনূস সরকারকে বুঝিয়ে দেয়া যে কার পক্ষ সরাসরি নিয়েছে ভারত। এই অবস্থার মধ্যেই পুতিন ভারতে পা রাখেন। আর খবর রটে ভারত রাশিয়া হাসিনার বৈঠক হয়েছে দিল্লিতে, যদিও ফ্যাক্ট চেকাররা বলছে এ সংক্রান্ত সব ভিডিও সব আগের। কিন্তু ভারতের কিছু কিছু গণমাধ্যম এবং ব্যক্তি এমনভাবে বিষয়টি তুলে ধরেছে তাতে মানুষের আসলে দোলাচলে না পড়ার কোনো কারণ নেই। তো ভারতে পুতিনের এহেন সফরে কোন পক্ষ কি পাচ্ছে এ নিয়ে আলোচনা আগানো যেতে পারে। দিল্লির হায়দ্রাবাদ হাউসে মোদি আর পুতিনের এই বৈঠকের দিকে যখন সারা বিশ্ব তাকিয়ে, তখন পর্দার আড়ালের ঘটনাগুলো আসলে সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। নরেন্দ্র মোদি এবং ভ্লাদিমির পুতিনের এই বৈঠকটি কেবল দুটি রাষ্ট্রপ্রধানের সৌজন্য সাক্ষাৎ ছিল না। বিশেষজ্ঞদের মতে এটি ছিল পশ্চিমা বিশ্বের চোখে চোখ রেখে এক ধরনের শক্ত অবস্থানের জানান দেওয়া। প্রোটোকলের তোয়াক্কা না করে মোদি যেভাবে পুতিনকে আলিঙ্গন করেছেন তাতে স্পষ্ট বার্তা ছিল ওয়াশিংটন বা ব্রাসেলস কি ভাবল তাতে নয়াদিল্লির কিচ্ছু যায় আসে না। ইউক্রেন ইস্যুতে যখন পুরো ইউরোপ এবং আমেরিকা রাশিয়াকে একঘরে করে ফেলার মিশনে নেমেছে, তখন মোদির এই উষ্ণ অভ্যর্থনা প্রমাণ করে যে রাশিয়ার সাথে ভারতের সম্পর্কটা কোনো সাময়িক বাণিজ্যের উপর দাঁড়িয়ে নেই, এর শেকড় আরো অনেক গভীরে। এই গভীরতা বুঝতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে সেই ঐতিহাসিক বন্ধুত্বের দিকে যা সময়ের পরীক্ষায় বারবার উত্তীর্ণ হয়েছে। রাশিয়া এবং ভারতের সম্পর্ককে আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষকরা প্রায়শই ওয়াল ওয়েদার ফ্রেন্ডশিপ বা সব ঋতুর বন্ধুত্ব বলে থাকেন। সরকার বদল হয়, নেতারা আসেন এবং যান, কিন্তু মস্কো এবং দিল্লির সম্পর্ক যেন এক সরল রেখায় চলে। স্নায়ুযুদ্ধের সময় থেকে শুরু করে আজকের এই বহুমাত্রিক বিশ্ব ব্যবস্থায় রাশিয়া সব সময় ভারতের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে। জাতিসংঘে যখনই কাশ্মীর বা অন্য কোনো ইস্যুতে ভারতের বিরুদ্ধে প্রস্তাব এসেছে, রাশিয়ার ভেটো ক্ষমতা ভারতকে সুরক্ষা দিয়েছে। ঠিক একইভাবে ইউক্রেন ইস্যুতে ভারতও কখনো সরাসরি রাশিয়ার নিন্দা না করে কূটনৈতিক কৌশলে নিরপেক্ষ থেকে পরোক্ষভাবে মস্কোর পক্ষই অবলম্বন করেছে। এই সফরেও সেই ঐতিহাসিক আস্থার প্রতিফলন দেখা গেল। এখন প্রশ্ন হলো, হঠাৎ করে কেন পুতিনের এই ভারত সফর, বিশেষ করে এমন এক সময়ে যখন ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরছে এবং দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক বিশাল পট পরিবর্তন ঘটে গেছে। বিশ্লেষকরা মনে করছেন এই সফরের টাইমিংটা খুবই গুরুত্বপূর্ণ। ভারতের চারপাশে শত্রুর অভাব নেই, দিন যাচ্ছে তালিকায় যোগ হচ্ছে নতুন নতুন শত্রু। ইউনূসের বাংলাদেশকে তো এক প্রকার নিরাপত্তা হুমকি হিসেবে নিয়েছে দেশটি। ওদিকে আরাকানে হাজির বিশ্ব মোড়লরা। পুতিন খুব ভালো করেই জানেন দক্ষিণ এশিয়ায় নিজের প্রভাব বজায় রাখতে হলে ভারতকে হাতে রাখা আবশ্যিক। আর ভারতও দেখছে আমেরিকার সাথে তাদের কৌশলগত সম্পর্ক থাকলেও বিপদের দিনে রাশিয়ার মতো বিশ্বস্ত বন্ধু আর কেউ নেই। ঠিক এই কারণেই পশ্চিমা নিষেধাজ্ঞার ঝুঁকি মাথায় নিয়েও মোদি পুতিনকে লাল গালিচা সংবর্ধনা দিয়েছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, এই মহাযজ্ঞ থেকে ভারত আসলে কি পেল? উত্তরটা বেশ পরিষ্কার, জ্বালানি নিরাপত্তা এবং সামরিক শক্তি। বিশ্ববাজারে তেলের দাম যখন আকাশচুম্বী, তখন ভারত রাশিয়ার কাছ থেকে ডিসকাউন্ট রেটে তেল কিনছে, যা তাদের অর্থনীতিকে সচল রাখতে বিশাল ভূমিকা রাখছে। এই সফরেও জ্বালানি খাতে দীর্ঘমেয়াদী চুক্তির বিষয়টি প্রাধান্য পেয়েছে। এর বাইরেও ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড এখন রাশিয়ান অস্ত্র। S-400 মিসাইল সিস্টেম থেকে শুরু করে যৌথভাবে AK-203 রাইফেল উৎপাদন সবই এই বন্ধুত্বের ফসল। ভারত জানে চীন এবং পাকিস্তানের মতো প্রতিবেশীদের মোকাবেলা করতে হলে রাশিয়ার অত্যাধুনিক প্রযুক্তির কোনো বিকল্প নেই। তাই আমেরিকার চোখ রাঙানি উপেক্ষা করেও ভারত নিজের স্বার্থটাকে সবার আগে স্থান দিয়েছে। অন্যদিকে পুতিন কি পেলেন? পুতিনের জন্য এই সফরটি ছিল নিজেকে বিশ্বমঞ্চে প্রাসঙ্গিক এবং শক্তিশালী হিসেবে তুলে ধরার এক মোক্ষম সুযোগ। ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমারা প্রচার করছিল যে রাশিয়া বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, কিন্তু বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতে এসে এবং সেখানে রাজকীয় সম্মান পেয়ে পুতিন সেই ন্যারেটিভকে এক ফুৎকারে উড়িয়ে দিয়েছেন।
তিনি দেখালেন যে এশিয়াতে তার বন্ধুদের কোনো অভাব নেই। এছাড়া রাশিয়ার অর্থনীতির উপর পশ্চিমা নিষেধাজ্ঞার যে চাপ তা আটকাতে ভারতের মতো বিশাল বাজারের প্রয়োজন ছিল তার। তেল এবং গ্যাস বিক্রির মাধ্যমে রাশিয়া সেই অর্থনৈতিক অক্সিজেনটা পেয়ে গেছে। পাশাপাশি ব্রিক্স এবং সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মতো প্ল্যাটফর্মগুলোতে ভারতের সমর্থন নিশ্চিত করাটাও পুতিনের জন্য একটি বড় কূটনৈতিক বিজয়। তবে এই পুরো ঘটনার পেছনে সবচেয়ে বড় যে খেলাটি চলছে তা হলো আমেরিকা বনাম রাশিয়া চীন ব্লকের আধিপত্য বিস্তারের লড়াই। বিশ্লেষকরা দীর্ঘদিন ধরেই বলে আসছেন আমেরিকা এই অঞ্চলে, বিশেষ করে বঙ্গোপসাগরের আশেপাশে তাদের একটি শক্ত ঘাঁটি গড়ে তুলতে চায়। সেন্ট মার্টিন নিয়ে যে গুঞ্জন বা বিতর্ক বিভিন্ন সময়ে শোনা গেছে তা এই বৃহত্তর পরিকল্পনারই একটি অংশ হতে পারে বলে অনেকে মনে করেন। আমেরিকা চায় দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব কমাতে এবং ভারতকে তাদের পুরোপুরি বশে আনতে, কিন্তু ভারত তার কৌশলগত স্বকীয়তা বজায় রেখে চলছে, আর এখানেই রাশিয়ার এন্ট্রি। রাশিয়া কোনোভাবেই চায় না তাদের দীর্ঘদিনের প্রভাবের এই অঞ্চলে আমেরিকা জেকে বসুক। পুতিনের এই সফর এবং ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা মূলত আমেরিকার সেই এশিয়ান ন্যাটো বা এই অঞ্চলে একক আধিপত্য বিস্তারের স্বপ্নের পথে একটি বড় দেয়াল তুলে দেওয়া। এই সমীকরণে 1971 সালের স্মৃতিচারণ করাটা খুবই প্রাসঙ্গিক, কারণ ইতিহাস বারবার ফিরে আসে। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যখন পাকিস্তানের পরাজয় নিশ্চিত জেনে আমেরিকা তাদের 7ম নৌবহর পাঠিয়েছিল, তখন কিন্তু এই রাশিয়াই আমাদের রক্ষা কবচ হয়ে দাঁড়িয়েছিল। বঙ্গোপসাগরে আমেরিকার জাহাজের গতিরোধ করতে রাশিয়া তাদের সাবমেরিন এবং ডেস্ট্রয়ার পাঠিয়ে দিয়েছিল। সেদিন যদি রাশিয়া ভেটো না দিত এবং সামরিকভাবে হস্তক্ষেপ না করত, তবে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস হয়তো অন্যরকম ভাবে লেখা হতো। সেই কৃতজ্ঞতা বোধ থেকে বাংলাদেশ, ভারত এবং রাশিয়ার মধ্যে একটি অঘোষিত মনস্তাত্ত্বিক বন্ধন রয়ে গেছে। আজকের দিনেও যখন আমেরিকা মানবাধিকার বা গণতন্ত্রের ধুয়ো তুলে এই অঞ্চলের রাজনীতিতে হস্তক্ষেপ করতে চায়, তখন পুরনো সেই স্মৃতিগুলোই আবার সামনে চলে আসে। আগের আলোচনায় আবার ফিরে আসি। শেষমেশ পুতিন এবং হাসিনার সরাসরি বৈঠক হোক বা না হোক, রাজনীতির মাঠে বার্তাটা কিন্তু পৌঁছে গেছে। শেখ হাসিনা ভারতে আছেন এবং ভারত স্পষ্ট করে দিয়েছে যে তারা তাদের পুরনো মিত্রকে ছাড়ছে না। আর ভারতের কাঁধে হাত রেখে পুতিনও বুঝিয়ে দিলেন এই অঞ্চলে আমেরিকার আধিপত্য মেনে নেওয়া হবে না। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুজবের সত্যতা যাই হোক, জিও পলিটিক্সের দাবার বোর্ডে রাশিয়া, ভারত এবং হাসিনার এই ট্রায়াঙ্গেল যে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে তা অস্বীকার করার কোনো উপায় নেই। ইউনূস সরকার এবং তাদের পশ্চিমা মিত্ররা এখন এই নতুন মেরুকরণকে কিভাবে মোকাবেলা করবে, সেটাই এখন দেখার বিষয়।